কি অবাক হচ্ছেন? জামার ওপর আবার গামছা চাপিয়েছি। আরে শিরোনামটা দেখুন, তবেই তো বুঝবেন এই ভিডিও শিরোনামটা কি। জয় শ্রীরাম, অযোগ্যদের বেতন ফেরত প্রক্রিয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, তাহলে গামছার সঙ্গে কি সম্পর্ক? ওইটা যদি বাঁচাতে পারেন তাহলেই অনেক, মানে গামছাটা যদি বাঁচাতে পারেন অনেক সুবিধে। এই যেমন ধরুন স্নান করার পরে গা মুছতে পারবেন, তাই তো? গামছা। পরনের জামা কাপড়ের সমস্যা হলে নারী পুরুষ উভয়েই গামছা পরতে পারবেন। সেক্ষেত্রে নারী হলে আরেকটি এক্সট্রা গামছা লাগবে ঊর্ধ্বাঙ্গের জন্য, পুরুষ হলে একটিতেই হবে, অর্থাৎ গামছা। তাহলে কি হবে? আপনার স্নানের সুবিধে হবে, স্নান গা মোছার জন্য। আবার লজ্জা নিবারণের ক্ষেত্রেও গামছা কাজে লাগবে। আর ঘাম মোছার ক্ষেত্রেও কাজে লাগে গামছা, তাই তো? আপাতত এইটুকুই অনেক আর কি। এছাড়াও গামছার আরো অন্যান্য গুরুত্বপূর্ণ দিক আছে, সেগুলো না হয় পরে আলোচনা করব। বেশ, তো বেশ কিছু ভিডিও দেখেছিলাম অতীতের। এই যে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, রাফ অ্যান্ড টাফ মুখ্যমন্ত্রী, কেন বুঝলেন তো? রাফ অ্যান্ড টাফ মুখ্যমন্ত্রী দরকার ছিল। এই যে অযোগ্যদের বেতন ফেরতের মতো একটি কঠোর কঠিন সিদ্ধান্ত, এবং এবং একেবারে যুক্তিসঙ্গত ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত সিদ্ধান্তকে, সুপ্রিম কোর্টের রায়কে বাস্তবায়িত করতে গেলে রাফ অ্যান্ড টাফ একজন মুখ্যমন্ত্রীর দরকার ছিল, তাই নয় কি? সেটা তো আমি আগেই জানিয়েছি। তো বেশ, তাহলে এই জয় শ্রীরাম, অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে, এই শিরোনামটাতে আমি জয় শ্রীরাম কেন যোগ করলাম? কি মুশকিল! আরে বাবা, আমি দেখেছি ভিডিওতে, এই যে 2016-তে যারা তথাকথিত অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, যাদের মাইনে 8-9 মাস 10 মাস হলো বন্ধ হয়ে গেছে বা আরো বেশি, তারা এই জয় শ্রীরামের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার সঙ্গে কথা বলেছেন, করজোড়ে বলেছেন আমাদের মাইনে বন্ধ হয়ে গেছে, কিছু একটা করুন, আমাদের পরিবার ভেসে যাচ্ছে, আমাদের উপার্জন বন্ধ হয়ে গেলে যা হয় আর কি, আপনি কিছু করুন। তো তখন উপার থেকে কি ভেসে এসেছিল? আশ্বাস বাণী, যদিও হ্যাঁ হ্যাঁ দেখবো দেখবো, মানে স্পষ্ট করে কিছু বলেননি, স্বাভাবিক, অন্তত আমি তো বলতে পারবো না। মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বর্তমান শাসক দলের নেতারা। আমি তেমন কোনো ভিডিও দেখিনি আসলে। হ্যাঁ, হবে হবে, বিজেপিকে আনুন, আমরা দেখব, এই রকম শুনেছি। তো তারা কিন্তু অনেক আশা নিয়ে গিয়েছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, এই সরকার ক্ষমতায় আসার পরপরই বেশ কিছু পোস্ট ভিডিও শিক্ষক মহাশয়দের, যাদের অগাস্ট পর্যন্ত চাকরি আছে তারাও, এবং যারা চাকরি চলে গেছে তারা অবশ্য সরাসরি বলতে পারেন না যে আমাদের অযোগ্য, তারা তো ফেসবুকে লিখতে পারেন না, তারা ফেক প্রোফাইল, বোঝা যায় কিছুটা। তো তারা আশা করে কি বলছিলেন যে 2016 ফিরবে, মানে ফিরে আসবে, সবাইকে ফিরিয়ে যদি আনা হয় তাহলে সুবিধে। তাহলে এই যে টোটাল আবার নতুন করে এই যে ফ্রেশার অভিজ্ঞ, মানে এইসব 10 নম্বরের ঝামেলা, এগুলো সব মিটে যাবে। তো এই যে মানবিক সরকার প্রতিষ্ঠিত হলো, তাই তো? দুর্নীতি পরায়ণ চটি চাটা যে সিস্টেম তৈরি হয়েছিল তাকে উপড়ে ফেলে যে জয় শ্রীরাম সরকার প্রতিষ্ঠিত হলো তাদের কাছে, এই সরকারের কাছে, তারা এমনই আশা করেছিলেন যে 2016 ফিরবে। ফিরলে অনেক তাদের কি হবে? তাহলে এই যে তথাকথিত যোগ্য অযোগ্য সবাই, অন্তত যোগ্যরা তো ফিরবে,
তেমনই তারা বলছে। দেখা যাক। আমি অধম বহু আগেই বলে রেখেছে, ফিরবে না, ফিরবে না, ফিরবে না। হ্যাঁ? আবার মাননীয় মাঝে মাঝে বলতেন, যা গেছে তা যাক, যা গেছে তা যাক। ওই যে সারদা নারদার সময়, যা গেছে তা যাক। এক্ষেত্রেও প্রযোজ্য আসছে। তো 2016 যদি ফেরে তো অবশ্যই অযোগ্যরা ফিরবে না। যারা যোগ্য আগস্ট পর্যন্ত চাকরি আছে তারাই এটা বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি। তবু অযোগ্যরা, এই যে তথাকথিত যাদের মাইনে, মানে এই যে শিক্ষাকর্মী, তারা তো পুরোটাই অযোগ্য, তাদের তো মাইনে বন্ধ হয়ে গেছে। তো তারাও বিভিন্ন ভিডিওতে আমি দেখেছি, এবং সেখানে সরাসরি ডাইরেক্ট না বলেও, হ্যাঁ আমাদের ভোটে আনুন, আমাদের আমরা আসি, আমাদের এসে আপনাদের দেখব। দেখব মানে এই যে দেখা শুরু হয়ে গেল। তো কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট মাননীয়াকেও, মানে সেই সরকারকেই বলেছিল যে অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে, কিন্তু সে ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এবারে এই নতুন সরকার সে ব্যাপারে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সেটাকে বলবৎ, মানে এক্সিকিউট করবার জন্য উঠে পড়ে, মানে তেমনই খবর, মানে প্রক্রিয়া শুরু করলো কিভাবে করা যায়। তাহলে এবার কি বুঝলেন? মরার ওপর খাঁড়ার ঘা। আর মরার ওপর খাঁড়ার ঘা যদি এরকম পড়তে থাকে তাহলে কি হয়? এই যে এইটা, মানে এইটা বজায় রাখবে কিনা, মানে বজায় রাখাটা যাবে কিনা, হ্যাঁ, শেষ পর্যন্ত বাঁচবে কিনা, মানে গামছাটা বাঁচবে কিনা, বহু আগেই অদম বলেছে। তো সেইটা মাথায় রাখতে হয়, তাই তো। তো এটা তো কি বলবো, মিলে গেল। এখনো ঝিলমিল অনেক বাকি আছে। তো বেশ, তাহলে এবার প্রশ্ন করুন, কি বলা হচ্ছে? সুদ সহ নাকি? কেন? জনগণের ট্যাক্সের টাকা সুদ সহ তাদেরকে ফেরত দিতে হবে। মাইনে তো দূরের কথা, মানে তাদের মানবিকতার কল্পনায় বাদ দিন, কঠোরভাবে রাফ অ্যান্ড টাফ মুখ্যমন্ত্রী তিনি কঠোরভাবে ন্যায় প্রতিষ্ঠা করবেন, এটাই তো চায় সবাই। দেখবেন অনেকেই বাহবা দিচ্ছেন, হ্যাঁ এই তো দুর্নীতি সমূলে এবার উৎখাত হবে। বেশ, তারা তাদের মতো করে বলছেন। কিন্তু এবার প্রশ্ন করুন যে দুর্নীতি উৎখাত হবে, কিন্তু যারা ঘুষ নিল সেই সব আমলা নেতা, তাদের চাকরি বাকরি বা মাইনে, চাকরি চলে গেছে? আমি তো শুনিনি, জানি না, যায়নি। তাদের মাইনে টাইনে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে? একদমই নয়। এক হাতে তো তালি বাজে না। রবি ঠাকুরও বলে গেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তো এখানে ন্যায় প্রতিষ্ঠা করবার জন্য জয় শ্রীরাম সরকার। হ্যাঁ, এইসব যারা আহ, মানে অযোগ্য, এবার তাদেরকে যে মাইনে ফাইনে ফেরত দিতে বলা হচ্ছে, তার মধ্যে শিক্ষাকর্মীও আছেন, শিক্ষকও আছেন, তাই তো। প্রায় 10,000 এরকম হবে বোধহয়, তো কাছাকাছি কিছু একটা। তো তারা তো জয় শ্রীরামও বলেছিলেন, এবং ভোটও সেইভাবে অনেকে দিয়েছেন, সবাই না হলেও। এবং ফেসবুকেও তাদের এরকম শোনা যাচ্ছিল, জয় শ্রীরাম। তো জয় শ্রীরাম এবার স্বাভাবিকভাবেই ন্যায় প্রতিষ্ঠায় নেমেছেন। বেশ, তো এই যে যারা ঘুষ নিলেন, রবি ঠাকুরের ভাষায় অন্যায় যে করে আর অন্যায় যে সহে, একা একা তো হয় না, এরা তো অন্যায় করেছে। তো অন্যায় কি শুধু এরা একা করেছে? করেনি। ঘুষ নেওয়ার হাত না থাকলে ঘুষ কাকে দেওয়া যায়? পুকুরে নদীতে কি ঘুষের টাকা ভাসিয়ে দেওয়া যায়? নিয়েছে কেউ, তারা কারা? তাদের নাম কেন প্রকাশ্যে আসছে না? আসছে কি? আসছে না। এবং যারা এইরকম ভাবে চুপচাপ করে আছেন, তথাকথিত অযোগ্য, তো তারা কেন তাদের নামগুলো প্রকাশ করে সবাই মিলে 10,000 তো কম নয়, ঐক্যবদ্ধ হয়ে তৎকালীন যে আমলা এবং গামলা এবং মামলাবাজ উকিল, বা তারা সবাই তো একসঙ্গেই কাজ করেছেন, বাঁচিয়ে দিচ্ছেন বলে আমার মনে হয়। তো আমলা গামলা এবং মামলা, তো এই সমস্ত কিছুকে মাথায় রেখে তারা কি ঐক্যবদ্ধ হয়ে এই নামগুলো প্রকাশ করে দেবেন?
মনে হয় না। তার জন্য শির দাঁড়া চাই। ওই যে গামছাটা বাঁচাতে গেলেও তো একটা আপোষ করতে হয়, মানে ভয়ে ভয়ে থাকতে হয়। ব্যাপারটা ওই রকম দাঁড়িয়ে গেছে। ইউজলেস ইটার্সদের মধ্যে কোনোদিনই এই ধরনের সংগ্রামী চেতনা থাকে বলে আমার মনে হয় না। তেমন নেতৃত্ব থাকে না। সমস্ত শিক্ষক আন্দোলনের নেতারা হাইজ্যাক হয়ে গেছেন আগে থেকেই, বা তাদের মগজ নেই। দে ডোন্ট হ্যাভ গ্রে ম্যাটার টু রিয়ালাইজ জিও পলিটিক্স। আই এম কনফিডেন্ট অফ দ্যাট। তো এইটাই তো ঘটছে। তো তাদের প্রশ্ন করবেন না? তারা কি সমবেতভাবে প্রশ্ন করবেন? হ্যাঁ, আমাদের অযোগ্য বলে সুপ্রিম কোর্ট দাগিয়ে দিয়েছে, ঠিক আছে, মেনে নিলাম না হয়। তো আমরা অযোগ্য, তো আমরা ঘুষ কাদের দিয়েছি তাদেরকে প্রকাশ্যে আনা হোক। সিবিআই সেটা জানে না? এই বর্তমান সরকার, আগেকার সরকারের তো এই যে দিদিমণিকে জেড প্লাস কি সব নিরাপত্তা দেওয়া হলো। শক্ত মাথার ভক্তরা বলেছিল, একেবারে নিশ্চিত ছিল যে জয় শ্রীরাম সরকার ক্ষমতায় এলে পিসি এবং ভাইপোকে নাকি জেলে ঢোকাবে, একেবারে নিশ্চিত ছিল। দুনিয়া এদার ওদার হয়ে গেলেও ওইটা নাকি ঘটবে। কোথায় হলো? তাহলে এদের তো শাস্তি হচ্ছে না। শিক্ষামন্ত্রী জেলে ছিলেন, ভালোই ছিলেন, জামাই আদরে ছিলেন, ফিরে এসেছেন। সবাই তো জেল থেকে বেরিয়ে এলেন, তাই তো? তো সেই ক্ষেত্রে তাদের সম্পত্তি বা তাদের এই যে সব উপার্জন করেছেন, এমনকি কেউ কেউ আবার জিতে এলেন। আমরা জানি জেল খাটা মানুষ, হ্যাঁ, মানে ওই মাননীয়ার দলের তারা কেউ কেউ তো জিতেও এসেছেন, আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয় কেন? শুধু শুধু এই সব মানুষ যারা মাইনে টাইনে পেয়েছেন জনগণের ট্যাক্সের টাকায়, তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হলো, তেমনই বলা হচ্ছে। আর অনেকে বাহবা দিচ্ছে, তাদের কপালেও যে আছে আগামী যে নিয়োগ শিক্ষক, তারা ভাবছেন ওরা গেলে আমরা পাবো, মানে শাস্তি। দেখ, শিক্ষক নিয়োগ আসছে, আগেও বলেছি। তাহলে তাদেরকে কেন সামনে আনা হচ্ছে না? তাহলে কি একটা আন্ডারস্ট্যান্ডিং, ওই যে টপ লেভেল আমলা বলুন তামলা বলুন, কেউ তো আবার বর্তমান সরকারের পজিশনেও পেয়ে গেছেন অনেকে, আবার আগামীতে পাবেন, দেখতে থাকবেন। তাহলে কি হলো? আমে দুধে মিলে যায়, আঁটি গড়াগড়ি খায়। তো তো এই তো ব্যাপারটা, তাই তো। যেহেতু তারা আমলা এবং নেতা, তারা টাকা নিয়েছেন, তারা ফেরত দেবেন না, তাদের সামনে আনা যাবে না। তাহলে এই কেমন ন্যায়? হে রাজা, রাজাধীর, রাজাদি ধীরাজ, হ্যাঁ, একখানা ধি বাড়িয়ে দিলাম। হ্যাঁ, তো ধি মানে কি? বুদ্ধি। দীক্ষিকার, ওখান থেকেই এসছে বুদ্ধিমান, ধীমান। তাহলে ধীমানই বলি, আরো ভালো লাগে। বুদ্ধিমানের চাইতে ধীমান শব্দটি অনেক ভালো, এবং অবশ্যই তৎসম শব্দ। তো ধীমান রাজাধিরাজ, তিনি কি এই ব্যাপারটা ভেবেছেন? ন্যায় প্রতিষ্ঠা হলে করতে গেলে উভয় দিকটা দেখতে হয়। ভক্তরা, মানে শক্ত মাথার ভক্তরা, তারাও কি ভেবেছেন যে ওই দিকটাও করা উচিত? নাকি তারা এক্ষেত্রেও সমর্থন করে যাবেন এই ন্যায় প্রতিষ্ঠাই সঠিক নয় প্রতিষ্ঠা? মাননীয়ার দলের আমলা টামলা গামলা নেতা, তারা টাকা খেয়ে বেঁচে গেলেন, তাদের বিরুদ্ধে এই কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আর এই সব যেহেতু দুর্বল শিক্ষক শিক্ষাকর্মী, এদের তো কি কি ক্ষমতা? এরা তো বিল গেটস নয়, আদানি আম্বানিও নয়। কি করবে এরা? অসহায় ভাবে এখন তাদের ওই গামছা, তাই তো। কিন্তু যারা হাততালি দিচ্ছেন এবং এই অন্যায়কে সমর্থন করছেন, তারাও আগামীতে টের পাবেন যে এইভাবে ন্যায় প্রতিষ্ঠা হয় না। আমি তো সেটা না হয় বাদই দিলাম, সেই মহান কে, ওই তো রবি ঠাকুর। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। এখানে কি আশা করা যাবে দণ্ডদাতা কাঁদবেন? কাঁদবেন না।
হুম, ওটা তো গেল পোয়েটিক ব্যাপার ট্যাপার। তাহলে অনুগ্রহ করে শক্ত মাথার ভক্তদের বলবো, সমস্ত যখনই দল আসে আমরা এত অন্ধ হয়ে যাই, সেই দলের চাটাচাটি শুরু করে দিই, চটি চাটা, এবার রাম চাটা, ত্রিশূল চাটা, এসব দেখতে পাবো। যদি সত্যিকারের ন্যায় প্রতিষ্ঠা চান এবং নিজেদেরকে আগামীতে বাঁচাতে চান, সরব হন, বলুন যে না, ওদেরকেও সামনে আনতে হবে, তাদেরকেও, তাদের চাকরি নিয়েও তদন্ত হতে হবে, তাদেরকেও সামনে আনতে হবে, এবং কারণ টাকা খেয়েছে, ঘুষ খেয়েছে, তারাও অপরাধী। তারা যদি এটা প্রশ্রয় না দিত, এটা তো ছকে, তার মানে কি, যদি এটা ওদের শাস্তি না হয় তাহলে বুঝতে হবে এটা ছক করেই করা হয়েছে। শিক্ষক, নিউ ওয়ার্ল্ড অর্ডারে বেসরকারিকরণ এবং সরকারি শিক্ষকদের কি করে ছাঁটাই করা যায়, এই ছক বহু আগে রেডি করা আছে। দুর্নীতি এটা প্ল্যানফুলি করা হয়েছে, আমি বলবো। এই বর্তমান শাসক দলও সেগুলো জানতো, আর জানতো বলেই তাদেরকে রেহাই দেওয়া হচ্ছে, আমি তো তাই বলবো। নাহলে তাদেরকে কেন সামনে আনা হচ্ছে না? কারণ তারা আসলে পুরস্কার পাচ্ছে যে না, আপনারা এটা করবেন, এসএসসির কর্তা বলুন, যাই বলুন, সে হামলা গামলা আপনারা নিতে থাকবেন, চিন্তা নেই, দুর্নীতির নাম করে প্যানেল ক্যান্সেল হবে, আদালত আছে, আদালত ঠিক সেই কাজই করবে, লোকে গ্রহণও করবে। আর তারপরে আমরা যখন ক্ষমতায় আসবো, এই চুনোপুটি মৌরলা তারা একে অপরের সঙ্গে মারপিট করবে, আর আমরা চুনোপুটি মৌরলা এই প্যানেল থেকে তাদেরকে ছেড়ে ফেলবো। ফেলে সুপ্রিম কোর্ট করেছে এই বাকি প্রক্রিয়া, আমরা বাকি কাজটা করে ফেলবো। ওখানে হয়েই আছে, মাননীয়া করেই গেছেন। বাকি কাজটা, অপ্রিয় কাজটা রাফ অ্যান্ড টাফ লোকজনকে দিয়ে আমরা করব। তাই আপনাদের কিছু হবে না, নিশ্চিন্ত থাকুন। এটাই কি সেটিং? তাই তো মনে হচ্ছে। যদি তাদের সামনে না আনা হয়, আমি তাই বলে যাব, আগে থেকেই বলে আসছি, এটাও কি মিলে গেল না? মিলে গেল, মিলে যেতে হবে। তাহলে এবারে এর পক্ষে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এই শাসক দলের তো কিছু করার নেই। দেখলেন, ভালো করে শুনবেন, লোকজন বলছে, ভিডিও দু একটি দেখলাম, সব ওরা তো ভোন টোন করে, আবার তথাকথিত ওদের সব লোকজন থাকে, তো মাননীয়ার সময়ও ছিল, এদের সময়ও আছে, সব সাজানো আছে থরে থরে। কি বললেন তিনি টেলিফোনে? হ্যাঁ, সেই মহান ব্যক্তি বললেন শাসক দলের তো দোষ নেই, তারা তো সুপ্রিম কোর্টের রায়কেই এক্সিকিউট করছে, বলবৎ করছে, তো তাই তো, বলবৎ করছে, ঠিক আছে, এটা তো আগেই তো করার কথা ছিল। এখন তো ভালো কাজ হচ্ছে, ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে। এবার প্রশ্ন করুন তাহলে, এই যে বাকি যে চাকরি অগাস্ট পর্যন্ত আছে, ওদের চাকরি তো চলে গেছে, আর চাকরি তো কাগজে কলমে চলে গেছে, তাহলে তাদেরও গেল। সুপ্রিম কোর্টের রায় তো ওটাও। তাহলে সুপ্রিম কোর্টের রায় যেমন তথাকথিত অযোগ্যদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার ব্যাপার বলা আছে, তেমনি এই যে বাকি তথাকথিত যোগ্য শিক্ষক, তারাও তো চাকরি চলে গেছে, তাহলে ওদের কি করে ফিরবে? জিও পলিটিক্সটা বুঝুন, গভীরে যান। এই তথাকথিত যারা শিক্ষক মহাশয় আছেন এই প্যানেলের, অগাস্ট পর্যন্ত তারা ফেসবুকে এরকম লিখে চলেছেন যে হ্যাঁ 2016 যোগ্যরা অন্তত ফিরবে। কোথায় ফিরবে? সুপ্রিম কোর্টের পালন করবে শাসক দল, এবং সেইভাবেই আগে থেকে সব ঠিক করা আছে, রাফ অ্যান্ড টাফ পালন করবে। তাই ওই ভাবে সময় নষ্ট হয়, সেইভাবে মাননীয় পদ দেখিয়ে গেছেন কিভাবে লড়াই করতে হয়। তিনি তো এখন চুপচাপ থাকবেন, মিউট মোডে থাকবেন, জেড প্লাস সিকিউরিটি। তার আর উগ্র বিদ্রোহ নিমূর্তি দেখতে পাবেন না এইসব ক্ষেত্রে। এই ক্ষেত্রে দেখতে পাবেন না, শিক্ষকদের ক্ষেত্রে দেখতে পাবেন না। কোন ক্ষেত্রে দেখতে পাবেন? হিন্দু মুসলমানের ক্ষেত্রে দেখতে পাবেন। ওনাকে সেভাবে রেডি করা হয়েছে, এ পক্ষ ও পক্ষ, বাংলা পক্ষ বা এইসব ক্ষেত্রে ওনাকে দেখতে পাবেন কাজে। আর বাংলাদেশ, ওই ক্ষেত্রে দেখতে পাবেন। এখন এসব ক্ষেত্রে দেখতে পাবেন না। উনি তো, আরে বাবা, একসঙ্গে কাজকর্ম হচ্ছে, আর একই ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে আকুল না ব্যাকুল বা কিছু একটা, একই ব্যাপার, একই মুদ্রার দুটি পিঠ, একদিকে ঘাস, অপরদিকে গরু, একে অপরের পরিপূরক। ঘাস না থাকলে গরুর আবির্ভাব হতো? বহুবার বলেছি, তাই তো।
তাই ঘাস যতদিন আছে গরুও ততদিন থাকবে, এটাই আন্ডারস্ট্যান্ডিং। তাহলে ভেরি ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার, যে একই কথা, এই সুপ্রিম কোর্টের রায় পালন চলতে থাকবে। ওই কিউরেটিভ প্রিপোজিশন টিটিশনের মোহে এই কথা শান্তিপূর্ণভাবেও কিচ্ছু হবে না। আর যেটা করলে কাজ হতে পারে সেটা করার সাধ্য আপনাদের নেই। তাহলে কেন এইভাবে অন্যদের আশা দিচ্ছেন, সময় নষ্ট করছেন, এই করছেন সেই করছেন? গামছাড়া যাতে বাঁচে তার জন্য কিছু বিকল্প ভাবুন। কেউ কেউ হয়তো ভেবেও ফেলেছেন, কিন্তু বারা এখনো ভাবেননি, আশায় আশায় আছেন যে আমাদের যোগ্যদের চাকরি এই মানবিক না না মানবিক নয়, রাফ অ্যান্ড টাফ সরকার ফিরিয়ে দেবে। তাদের বলবো, come to senses, try to realize the great reset, the new world order, build back better. বুঝুন, না হলে যত তাড়াতাড়ি বুঝবেন তত কিছু করার চেষ্টা করতে পারবেন, নইলে দেরি হয়ে যাচ্ছে। আর একটা কথা বলি পরিশেষে, সরকারি শিক্ষক নিয়োগের গল্প ভুলে যান। আগের মতো স্থায়ী পদে 2016 আবার ফিরবে, আবার নতুন পরীক্ষা হবে। হ্যাঁ, চাকরির বয়স বাড়ানো হবে, দেখবেন 5 বছর করে বাড়িয়ে দিয়েছে, মূল্য ঝুলিয়ে দিয়েছে, পরীক্ষা হতে থাকবে, পরীক্ষা হতে থাকবে। তারপরে যে কোশ্চেন পেপার লিক, হ্যাঁ কত রাস্তা আছে, দুর্নীতি, আবার পরীক্ষা, আবার পরীক্ষা, হ্যাঁ হবে হবে, আবার এই আবার তো হতে 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 ফুরুত করে বয়সটা পেরিয়ে যাবে। ততদিনে ওই 5 বছরে সরকার বাকি রাফ অ্যান্ড টাফ পলিসি বানিয়ে ফেলবে, আর আপনারা অপেক্ষায় থাকবেন। এই তো পরীক্ষা হচ্ছে, নিয়োগ হবে, নিয়োগ হবে, স্থায়ী পদে নিয়োগ হবে, এই অপেক্ষা করতে থাকবেন, মূল্য ঝুলিয়ে থাকবেন। আর স্ক্যান ওএমআর এর কপি দিয়ে, কি সুন্দর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল না, আপনারা বললেন এই তো কাজ হচ্ছে। গাধার সামনে মূলোর ছবি দেখালে গাধা কি মূলতে আকৃষ্ট হয়? আমার তো মনে হয় না। আর সত্যি মূল হলে আকৃষ্ট হয়, কিন্তু আসল ওএমআর নয়, তার স্ক্যান কপি, তাতেই কি ভরসা? মানুষের সঙ্গে গাধার ফারাক তো আছেই, এবং এতে করে গাধার প্রতি শ্রদ্ধাটা আমার ক্রমশ বেড়ে চলেছে। দোষ দেবেন না আবার, হ্যাঁ। স্ক্যান ওএমআর দিয়ে সবকিছু আশা ভরসা ফিরে এলো না। বেশ, তাহলে ওটা গেল শিক্ষকতার গল্প। তাহলে কি ওই নিয়োগ একেবারে হবে? ভ্যাকসিনের সঙ্গে সংক্রান্ত, স্বাস্থ্যের সঙ্গে সংক্রান্ত, যেমন যেগুলো আইসিডিএস বলুন, মাইনে কম, সেসব ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি, যেখানে টোটাল কন্ট্রোল করতে গ্রামে গঞ্জে দুয়ারে চিকিৎসা, ঘরে চিকিৎসা, এসব ভ্যাকসিন গোঁজা, মগজ ধোলাই, এই যেমন ধরো বাল্যবিবাহ আটকানো, বিভিন্ন রকমের যেসব প্রজেক্ট আছে না, নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রজেক্ট আছে, পরিবেশ দূষণ সম্পর্কে জ্ঞান দেওয়া, ডেঙ্গু সচেতনতা, হ্যাঁ, আশাকর্মী, এই সব খাতে চুক্তিভিত্তিক হোক, কিছু স্থায়ী কর্মী হোক, এইসব ক্ষেত্রে নিয়োগ হবে, মাইনে কম, চুক্তিভিত্তিক স্থায়ী মিলিয়ে। কোন ক্ষেত্র হলো? স্বাস্থ্য ক্ষেত্র এবং পরিবার পরিকল্পনা, মানে পরিবার কল্যাণ, শিশু পরিবার কল্যাণ, এসব আর কি দপ্তরে হবে। শিক্ষক 40,000 50,000 টাকা দিয়ে মাইনে দিয়ে শিক্ষক, হ্যাঁ, আপনি হলে কি করতেন? এই যুগে যখন বেসরকারিকরণ হয়ে যাচ্ছে এবং সরকারি শিক্ষাকে লাটে তোলার চেষ্টা হচ্ছে, শুধু লোক দেখানো বাঁচিয়ে রাখা হয়েছে, আপনি যদি সেরকম কর্পোরেটের হয়ে কাজ করতেন না, তাহলে আপনি কি করতেন? বাঁচিয়ে তুলতেন, আবার প্রচুর শিক্ষক নিয়োগ করতেন? করতেন না, সবসময় নিজেকে দিয়ে ভাববেন। কিন্তু নিজেকে দিয়ে ভাবতে গেলেও তো জিও পলিটিটা বুঝতে হয়, সেই ক্ষমতা আপনাদের নেই। কাদের বলছি এটা? যারা জয় শ্রীরাম করে আশা নিয়ে বসেছিলেন, এই যে আমরা আবার ফিরব, আপাতত অযোগ্য তথাকথিত, তাদের শুরু হয়ে গেল আশা শেষ। তারা দেখা করেছিলেন জয় শ্রীরামের সাথে, শেষ তো। কি ভাবছেন বাকিদের আশা? আরে একসঙ্গে তো হবে না, ডিভাইড অ্যান্ড রুল তো। এইবার আপনারা যারা যোগ্য তারা ভাববেন, বাহ গেছে, যাবত গেছে, আমরা তো যোগ্য,
আমাদের তো এসব হবে না, আমাদের আমাদের আবার ফেরত দেবে চাকরি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কিউরেটিভ করে আমাদের কিওর করে দেবে। তাই থাকুন। আরো একবার বলি, ওই মূলোর ছবি দেখে গাধা কিন্তু আকৃষ্ট হয় না, সত্যিকারের মূল্য হলে আকৃষ্ট হতে পারে। হুম, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।